আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো আছো তোমরা বয়েজ? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ফেরদৌস, তোমাকে ক্লাসে দেখা যায় না কেন? নাজমুল হাসান ফেরদৌস, শুনতে পাচ্ছ? $11,482 নাজমুল হাসান ফেরদৌস। স্যার ঠিকভাবে শোনা যাচ্ছে না স্যার, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, তোমাকে ক্লাসে কি দেখা যায় না কেন খুব একটা? স্যার এই আমার এখানে স্যার ওই স্যার ইলেকট্রিসিটির এই চলতেছে, কাজ চলতেছে স্যার।
তো স্যার ইলেকট্রিসিটি বন্ধ থাকে বেশিরভাগ সময় স্যার। তো ইন্টারনেটে খুব সমস্যা করে। এই আমাদের তো অনেক বাড়ি তো স্যার অনেক দূরে, বরগুনাতে। রেজাল্ট দেখছিলা তোমার টেস্টে? তুমি জি স্যার। অ্যাকাউন্টিং এ ক্রিয়েটিভ অংশে ভালো করোনি খুব বেশি, দেখছিলা? স্যার স্যার আমি তো স্যার চেষ্টা করি, কিন্তু স্যার আমার ওই ইন্টারনেটে স্যার সমস্যার কারণে স্যার আমি ঠিকভাবে স্যার করতে পারি না স্যার। অনেক নেট অনেক দুর্বল স্যার। স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? জি জি- জি স্যার। এখানে দেখো শেয়ার মূলধন বলা আছে 40,000 শেয়ার 4 টাকায় তলবকৃত, মানে 4 টাকা করে শেয়ারের টাকা সংগ্রহ করছে। মোট মোট 1,60,000 টাকা। সাধারণ সঞ্চিতি 35,000, মানে পূর্বের লাভের একটা অংশ দিয়ে একটা তহবিল গঠন করা আছে। ঋণপত্র 10%, 1/3/2013। তার মানে 1/3/2013 হওয়ার কারণে 10 মাসের সুদ পরিশোধ করতে হবে। 10 মাস কিভাবে? মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত গুলো, 1 মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত গুলো, তাহলে দেখো 10 মাস আসবে। 10% আগে নির্ণয় করবা। 1 লাখের 10% নির্ণয় করলে 10,000 আসবে পুরো বছরের সুদ। সেখান থেকে 10 মাস যদি নির্ণয় করো, 10,000 ভাগ 12 গুণ 10 করলে 10 মাসের সুদ চলে আসবে। পণ্য বিক্রয় করছে, এটা প্রত্যক্ষ আয়। মোট লাভ যদি নির্ণয় করতে বলে তখন বিক্রয় লিখতে হবে। অগ্রিম তলব অর্থ যে টাকা তলব জারির আগেই, মানে শেয়ারের টাকা পরিশোধের কথা বলার আগেই যে টাকা পাওয়া গেছে, এটা 2,500। বিনিয়োগের সুদ পাওয়া গেছে 3,500, কিন্তু 10% হারে বিনিয়োগের যদি সুদ নির্ণয় করো তাহলে আসে 12,500। তার মানে এখানে 9,000 টাকা বকে আছে। যদি আয় দেখাতে হয় তখন 3,500 টাকার সাথে 9,000 টাকা যোগ করে দেখাতে হবে। 9,000 যোগ করলে তখন আয় হয়ে যাবে 12,500। অনাদায়ী দেনা সঞ্চিতি, মানে পূর্বেই অনুমান করা হয়েছে যে আদায় হবে না। প্রদেয় হিসাব, মানে যেটা দিতে হবে। প্রদেয় হিসাব আর পাওনাদার আবার একই কথা। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত 3,500, মানে লাভের যে অংশ দিয়ে আলাদা একটা তহবিল গঠন করে রাখা আছে ভবিষ্যতের প্রয়োজনে। ডেবিটের কলকাবজি যন্ত্রপাতি, স্থায়ী সম্পদ, বিনিয়োগের উপর সুদ ধরতে হবে। দালান কোঠা সম্পদে যাবে। সুনাম সম্পদ, প্রাথমিক খরচ, মানে কোম্পানি গঠনের শুরুতে যে খরচ হয়। যদিও মনে হচ্ছে এটা প্রাথমিক খরচ মানে ব্যয়, কিন্তু আসলে ব্যয় না, এটা সম্পদের মধ্যে লিখতে হবে। কারণ এই খরচটা হয় কোম্পানি গঠনের শুরুতে। এই জন্য তাৎপর্যগত অর্থে এটা হচ্ছে সম্পদ। পণ্য ক্রয় ব্যয়, অনাদায়ী তলব, মানে যে টাকা আদায় হয়নি। এই শেয়ার মূলধন 1,60,000 টাকা চাওয়া হয়েছিল, এর মধ্যে 5,000 টাকা পাওয়া যায়নি। নিট লাভের উপর আয়কর দিতে হবে। বিজ্ঞাপন খরচ, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, এটা লাভের উপর এক ধরনের চার্জ। সংরক্ষিত আয় বিবরণীতে এটা মাইনাস আয়। ঋণপত্রের সুদ 6,000 দেওয়া হয়েছে, আর ওই পার্সেন্টেজ নির্ণয় করে যা হবে
বের করার পর বাকিটা বকেয়ার মধ্যে লিখতে হবে। প্রাপ্য হিসাব এক ধরনের সম্পদ, 31,500 টাকা। যে টাকা পাওয়া যাবে, ব্যাংকে জমা আছে। এরপরে যেটা বলা হচ্ছে, সমাপনী মজুত পণ্য 60,000 টাকায় মূল্যায়ন করা হয়েছে, যার মধ্যে 250 টাকার অব্যবহৃত মণিহারি অন্তর্ভুক্ত আছে। তাহলে রিয়াল সমাপনী মজুত পণ্য হবে 60,000 থেকে 250 বাদ দিয়ে যা হয়। 15% ভ্যাট সহ পণ্যের ক্রয় ও 60,750 টাকা। তাহলে 15% ভ্যাট সহ পণ্য ক্রয় এবং বিক্রয় মূল্য ধরা হয়েছে। পণ্য ক্রয় থেকে ভ্যাট বাদ দিতে হবে। ভ্যাট বাদ দেওয়ার সময় খেয়াল রাখতে হবে তোমার 15 গুণ 15 ভাগ 115 এই সূত্র দিয়ে ভ্যাট নির্ণয় করে ক্রয় থেকে এবং বিক্রয় থেকে বাদ যাবে। যদি এক্ষেত্রে পণ্য ফেরত থাকে, তাহলে পণ্য ফেরত বাদ দেওয়ার পরে ভ্যাট নির্ণয় করতে হবে। প্রাপ্য হিসাবের 1,000 টাকা আদায়যোগ্য নয়, এটা অনাদায়ী পাওনা। আর অবশিষ্ট প্রাপ্য হিসাবে 10% হারে অনাদায়ী দেনা সঞ্চিতি ধরতে বলছে, ধরতে হবে। প্রাপ্য থেকে 1,000 বাদ দিয়ে তারপর ধরা লাগবে। সুনাম 20% এবং প্রাথমিক খরচের 25% অবলম্বন করে লভ্যাংশ দিতে হবে। তার মানে এগুলো যদি নেট লাভ বের করতে বলা হয়, তাহলে পরিচালন ব্যয় হিসাবে বাদ যাবে। এখন ক্রয়ে জানতে চাওয়া হয়েছে নেট বিক্রয়ের পরিমাণ, মানে ভ্যাট বাদ দিয়ে অন্য কোনো কিছু যদি থাকে সেগুলো যোগ বিয়োগ করে, ফেরত যদি থাকে মাইনাস করে, তারপরে নেট বিক্রয়ের পরিমাণ কত। ক্রয়ের উত্তর দেখো, দেখতে পাচ্ছ ক্রয়ের উত্তর। ক্রয়ের নেট বিক্রয় নিম্নরূপ লিখে পণ্য বিক্রয়ের 2,34,000 টাকা আছে, তার উপরে ভ্যাট নির্ণয় করবা। ভ্যাট মানে গুণ 15 ভাগ 115, এই সূত্র দিয়ে নির্ণয় করলে ভ্যাট আসে 30,521 টাকা। এটা মাইনাস করে, পণ্য বিক্রয় থেকে ভ্যাট মাইনাস করে, তখন নেট বিক্রয় চলে আসবে 2,03,479 টাকা। এখানে কোনো কোশ্চেন আছে কারো? কারো কোশ্চেন আছে এখানে? না স্যার। সংরক্ষিত আয় বিবরণীতে মিলে দেওয়া ছিল। সংরক্ষিত আয় বিবরণী ক্ষয়ের উত্তরে 37,500 টাকা দেওয়া ছিল। প্রশ্নে নিট লাভও উল্লেখ করে দিচ্ছে 1,88,116 টাকা, যোগ করে মোট হয়ে যাচ্ছে 2,25,616 টাকা। আয়কর একটা লাভের উপর নির্ভরশীল চার্জ। লাভ হলে দিতে হবে, লাভ না হলে দিতে হবে না। এর জন্য সংরক্ষিত আয় বিবরণীতে মাইনাস হয়। সংরক্ষিত আয় বিবরণীতে আয়কর 12,000 মাইনাস করে দেখাবা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে হয়, যদি লাভ হয় তাহলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে হবে। এই অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 25,000 এর পর মাইনাস হবে। মাইনাস করে সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত হচ্ছে 1,88,616 টাকা। এখানে কোনো কোশ্চেন আছে কারো?
না স্যার, নাই স্যার। তানজিম মাহমুদ, শুনতে পাচ্ছ? জি স্যার। তুমি একদিন মনে হয় গ্রুপে কি একটা প্রশ্ন জিজ্ঞেস করছিলা, কি জিজ্ঞেস করছিলা বলো তো? এটা স্যার তো ওইটা তো এখন মনে নাই স্যার। আর এটা তো তুমি জিজ্ঞেস করবা ক্লাসে। হুম, কি যেন জিজ্ঞেস করছিলা যে অগ্রিম সেবায় পাওয়া গেছে নাকি, এরকমই হবে আর কি। তাহলে তোমার যদি জি নগদ স্যার এইরকম। নগদে নগদে পাওয়া যায় তাহলে নগদান ডেবিট, চেকে পাওয়া গেলে ব্যাংক ডেবিট, আর অগ্রিম সেবায় ক্রেডিট, এই তো যাবে। না স্যার তখন জিজ্ঞেস করছিলাম, কারণ স্যার আশেপাশে তখন কোনো মানে অ্যাকাউন্টিং ক্লাস ছিল না স্যার। তাহলে অগ্রিম অগ্রিম সেবায় বললে তাহলে যদি নগদে পাওয়া যায় বলবা নগদান ডেবিট, চেকে পাওয়া গেলে বলবা ব্যাংক ডেবিট, আর যেহেতু আয় হয়নি এখনো এই জন্য অগ্রিম সেবায় ক্রেডিট দিবা। এরপরে প্রশ্নে বলা আছে মোট দায় নির্ণয় করো। মোট দায় মানে পুরো দায় সাইড, পুরো দায় সাইড দেখাতে বলছে। এখানে শেয়ার মূলধনের টাকা দায়, কারণ বাইরে থেকে টাকা নেওয়া হয়েছে। অগ্রিম তলব, টাকা পরিশোধ করার কথা বলার আগেই যে টাকা অগ্রিম গ্রহণ করা হয়েছে কোম্পানির। সাধারণ সঞ্চিতি এবং যে কোনো ধরনের তহবিল যা থাকে সবই দায়, এই জন্য দায় পাশে লিখতে হবে 35,000। ঋণের টাকা দায়, ঋণপত্র যত টাকার বিক্রি করে টাকা সংগ্রহ করা হয়েছে এগুলো আবার ফেরত দিতে হবে, এ কারণে দায় পাশে আসবে 1 লাখ। সংরক্ষিত আয় বিবরণীর উদ্বৃত্ত বলা আছে 1,88,616 টাকা। এটা খ নম্বরে হয়েছে। খ নম্বরে যা হয়েছে এটা লাভের একটা অংশ। এই টাকা মালিকানা হচ্ছে যারা শেয়ার ক্রয় করেছে তারা এই লাভের টাকা পাবে, এই জন্য এটা দায় পাশে আসে। চলতি দায়ের মধ্যে ওখানে ঋণপত্রের সুদ তারিখ অনুযায়ী যদি বের করো, তারিখ অনুযায়ী বের করলে 10 মাসের আসবে 8,333 টাকা। এর মধ্যে পরিশোধ করা আছে হচ্ছে 6,000। তার মানে বকেয়া আছে 2,333 টাকা। প্রদেয় মানে যে টাকা কোম্পানির কাছে পাওনাদার যারা, তাদের টাকা, যে টাকা শোধ দিতে হবে, এটা প্রদেয়ের মধ্যে আসবে। ভ্যাট চলতি হিসাবে যে উদ্বৃত্ত হবে এটা বিক্রয়ের উপর ভ্যাট থেকে ক্রয়ের উপরে ভ্যাট মাইনাস করে যে টাকা হয়। বিক্রয়ের উপর ভ্যাট থেকে ক্রয়ের উপর ভ্যাট মাইনাস করে যে টাকা হবে সেই টাকাই হচ্ছে ভ্যাট চলতি হিসাবে উদ্বৃত্ত। বিক্রয়ের উপর ভ্যাট কিভাবে বের করতে হবে মনে আছে তোমাদের? জি স্যার। বিক্রয়ের উপর ভ্যাট বের করার জন্য আবার বিক্রয়ের যে নিট টাকা আছে সেই টাকার উপরেই
আনামুল, জি স্যার। তোমার ওখান থেকে সাউন্ড আসতেছে। স্যার এখন যাচ্ছে? না, এখন তাহলে ভ্যাট চলতি হিসাবের টাকা বের করবা। বিক্রয়ের উপর ভ্যাট থেকে ক্রয়ের উপর ভ্যাট মাইনাস করে যে টাকা হয়, বিক্রয়ের উপর ভ্যাট নির্ণয়ের সময় এখানে যদি ফেরত থাকে, বিক্রয় ফেরত, ফেরত মাইনাস করতে হবে। অতিরিক্ত যদি ধারে বিক্রয় থাকে প্লাস করতে হবে, তারপরে ভ্যাট নির্ণয় করতে হবে। এখানে কোনো কোশ্চেন থাকলে বলো কারো। আছে কারো কোশ্চেন আছে এখানে? আছে কোনো কোশ্চেন? স্যার আহ স্যার, এই যে সাধারণ সঞ্চয়টা কি স্যার, এটা কি দায়ের মধ্যে পড়ে না স্যার? হ্যাঁ, এটা সাধারণ সঞ্চিতি মানে লাভের একটা অংশ দিয়ে একটা তহবিল গঠন করা। তহবিলগুলো গঠন করা হয় বিশেষ উদ্দেশ্যে। তুমি তোমার এলাকাতে একটা তহবিল গঠন করলা যে গরিব লোকদের সাহায্য করবা, তাহলে ওই টাকা যদি তোমার কাছে থাকে জমা, এটা কি তোমার সম্পদ হবে না দায় হবে? স্যার এটা দায় হবে। ঠিক একই কারণে নগদ তহবিল ছাড়া আর যত তহবিল আছে সবই দায়ের মধ্যে লিখতে দায়। হবে। এরপর আর কি প্রশ্ন আছে? স্যার বকেয়া ঋণপত্রের সুদ যে টাকাটা স্যার, এটা কি 10 মাসের ধরছেন? 10 মাসের বের করলে আসে 8,333 টাকা। এর মধ্যে রেওয়া মিলে পেমেন্ট আছে 6,000 টাকা। তার মানে বকেয়া কতটুকু? 2,333। 2,333 টাকা হচ্ছে বকেয়া। এরপর বলো আর কারো কিছু বলার থাকলে। স্যার এই সংরক্ষিত আয় বিবরণী উদ্বৃত্ত কিভাবে আসলো স্যার? এটা ওই যে খ নম্বরে বের করা হলো। খ নম্বরে এই যে 1,88,616 টাকা হয়েছে না, খ নম্বরের উত্তর কি তুমি দেখতে পাচ্ছ এখন? জি স্যার। এই টাকাটাই ওখানে যাবে। এই টাকাটা মূলত বোঝায় যে যারা শেয়ার কিনেছে তাদেরই লাভের অংশ পূর্বে থেকে একটা আছে 37,500, নতুন লাভ হয়েছে 1,88,116 টাকা। এটা লাভের উপর নির্ভরশীল চার্জ হচ্ছে আয়কর। এই আয়কর দিতে হবে লাভ হলে, লাভ না হলে আয়কর দেওয়া হয় না। আয়কর, আয়কর লাভের উপরে দিতে হবে। এই জন্য আয়কর মাইনাস হয়। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ দিতে হয় লাভের উপরে, এই জন্য মাইনাস হবে। এবং এখানে খেয়াল রাখতে হবে যে এখানে কোনো সাধারণ খরচ এখানে আসবে না। যাদের প্র্যাকটিস নাই, পড়াশোনা নাই, তারা এখানে দিতে চাইবে বেতন, ভাড়া, মজুরি, আমদানি শুল্ক, রপ্তানি শুল্ক, অবচয়, যত ধরনের চার্জ আছে তারা এগুলো এখানে দিতে চাইবে, কিন্তু এখানে এইভাবে দিলে হবে না। এখানে আসে শুধু লাভের উপর নির্ভরশীল চার্জ, যেগুলো দেয়া হবে শুধু লাভ হলে, লাভ না হলে যেগুলো দেয়া হবে না। আরো কি কি আসে এখানে? আরো তোমার অন্য যে কোনো তহবিলে স্থানান্তর যদি বলে তাহলে আসবে লভ্যাংশ সমতাকরণ তহবিল, কল্যাণ তহবিল,
করোনা তহবিল গঠন করো, এসব কথাবার্তা যদি বলা হয় তাহলে এখানে সবগুলোই মাইনাস হবে। এখানে প্লাস হয় এমন কোন ডাটা কেউ বলতে পারবা? এই সংরক্ষিত আয় বিবরণীতে স্যার আবার বলবেন স্যার? সংরক্ষিত আয় বিবরণীতে প্লাস হয়, এখানে নাই কিন্তু প্লাস হয় এমন কোন ডাটা কেউ বলতে পারবা? স্যার স্যার আয়কর ফেরত। স্যার অন্তর্বর্তীকালীন আয়কর ফেরত। আয়কর ফেরত। স্যার আয়কর ফেরত স্যার। আয়কর ফেরত স্বাভাবিকভাবেই আয়কর দিলে যদি মাইনাস হয় তাহলে আয়কর ফেরত আসলে প্লাস হবে। প্লাস হবে স্যার। আর কোনো কোশ্চেন এখানে কারো? একই প্রশ্ন থেকে যখন আমাদের অন্য কোনো কিছু বের করতে বলবে তখন কি কি দিতে হবে এটা নিয়ে এবার চিন্তা করো। উদ্দীপক একই কিন্তু প্রশ্ন আলাদা। এক্ষেত্রে তানজিম মাহমুদ শুনতে পাচ্ছ? হ্যালো তানজিম মাহমুদ, জি স্যার। শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যায় স্যার এবার। যদি একই উদ্দীপক থেকে তোমাকে জিজ্ঞেস করা হয় পরিচালন ব্যয় নির্ণয় করো, উদ্দীপক একই, সমন্বয় দেখে নাও, সমন্বয়ে কি কি আছে দেখে নাও। সমন সমন্বয় দেখতে পাচ্ছ এখন? জি স্যার। সমন্বয় দেখে নিয়ে এবার চেষ্টা করো বলার পরিচালন ব্যয় নির্ণয় করো বললে কি কি দিবা এর ভিতর, এবং খাতায়ও লিখে নাও কারণ উদ্দীপক একই দেয়া হলো তারপরে প্রশ্ন চেঞ্জ হলো। স্যার পরিচালন ব্যয় করতে হলে স্যার ফার্স্টে লিখতে হবে স্যার বিজ্ঞাপন খরচ, অনাদায়ী অনাদায়ী তলব স্যার, মানে অনাদায়ী পাওনা স্যার। অনাদায়ী তলব যেটা, জি স্যার। তাহলে তুমি যেটা বললা এটা ভুল দিয়ে শুরু হচ্ছে। প্রথমটাই ভুল। অনাদায়ী তলব আসবে না, অনাদায়ী পাওনা আসবে। অনাদায়ী পাওনা থাকলে আসতো, অনাদায়ী তলব। তাহলে স্যার বিজ্ঞাপন খরচ আসবে স্যার। তারপর স্যার বিজ্ঞাপন খরচের সাথে সমন্বয় কিছু নাই স্যার। তারপর স্যার সমন্বয় নাই স্যার কিছু। তাই মনে হচ্ছে। স্যার কুরিন হবে স্যার, কুরিন কুরিন আসবে স্যার। এই যে তো মনে হারিয়ে আসবে না। 10% অনাদায়ী দানে সঞ্চিত হয়েছে, কুরিন। এরপরে স্যার হচ্ছে সুনাম এবং প্রাথমিক খরচের অবলোপন আসবে স্যার। এখানে যে টাকা আদায়যোগ্য নয় বলা আছে এই টাকা কুরিন, এটাও আসবে ওটা তো পরিচালক। কুরিন স্যার, মানে বিজ্ঞাপনের সঙ্গে স্যার কোনো সমন্বয় নাই স্যার, সেটা বলছি। আচ্ছা তো বলো এখন এরপর কি বলতে চাচ্ছ বলো তাহলে। তারপর স্যার কুরিন আসবে 1000 টাকা, তার সঙ্গে যোগ হবে স্যার নতুন কুরিন সঞ্চিতি। এটা কোথা থেকে কিভাবে পাওয়া? স্যার প্রাপ্য হিসাব থেকে এই 1000 টাকা বাদ দিয়ে যে টাকাটা বের হবে তার উপর স্যার 10% বের করতে হবে স্যার। তারপর তারপর সুনামের অবলোপন আসবে স্যার, আর প্রাথমিক খরচের অবলোপন আসবে স্যার। আর কিছু? আর রেওয়া মিলে দেখতে হবে স্যার, রেওয়া মিলে আছে কিনা স্যার। রেয়াবিল দেখতে পাচ্ছ এখন? জি স্যার।
স্যার অনাদায়ী দেনা সঞ্চিতি স্যার, এটা আপনার ওই দুইটা যোগ করে এটা বাদ দিতে হবে স্যার। 2250। জি স্যার। আর কিছু মনে হচ্ছে তোমার? পরিচালন ব্যয়ের ক্ষেত্রে স্যার পরিচালন ব্যয়ের ক্ষেত্রে আর কিছু নাই স্যার। এখানে আরো একটা ব্যাপার আছে, এই যে স্যার ভ্যাট চলতি হিসাব আসবে না, আর অব্যবহৃত মণিহারি। এখানে ভ্যাট নিয়ে আসা যাবে না, ভ্যাট তো ক্রয় আর বিক্রয় থেকেই বাদ যাচ্ছে। পুনরায় আবার এই পরিচালন ব্যয়ে ভ্যাট নিয়ে আসা যাবে না। এখানে আরেকটা যেটা ব্যাপার আছে যে 250 টাকার অব্যবহৃত মণিহারি আছে, খরচের মধ্যে থেকে মণিহারি ব্যবহার হয়নি, কিন্তু দেখো মণিহারি নামে কোনো ডাটা নাই, মূলত এটা মণিহারি থেকে বাদ যেত। মণিহারি নামে কোনো ডাটা না থাকার কারণে একমাত্র যে বিজ্ঞাপন খরচ আছে 25,000, এখান থেকে অব্যবহৃত মণিহারি টাকা বাদ দিয়ে দেখাতে হবে, কারণ অন্য কোনো খরচ নাই। যদি সাধারণ খরচ থাকতো সাধারণ খরচ থেকে বাদ যেত, অফিস খরচ থাকলে অফিস খরচ থেকে বাদ যেত, অন্য কোনো ডাটা এখানে নাই। স্যার এই জন্য বিজ্ঞাপন খরচ থেকে মনিহারি বাদ যাবে স্যার? হ্যাঁ, যেহেতু এখানে মণিহারি নামে কোনো ডাটা নাই, এই কারণে মূলত এটা বাদ যায় মণিহারি থেকে। কিন্তু না থাকার কারণে পরিচালন ব্যয়, যে কোনো একটা পরিচালন ব্যয় থেকে বাদ দিলেই হবে। অবহিত মণিহারি 250 টাকা বাদ দিয়ে দেখাতে হবে, দিয়ে তারপরে দেখতে হবে যে মোট তাহলে কত টাকা হলো, এটাই তোমার লিখবা পরিচালন ব্যয়। মনে থাকবে তাহলে? আর কারো কোনো কোয়েশ্চেন আছে? জি স্যার। স্যার তাহলে স্যার অনাদায়ী তলবটা কোথায় যাবে স্যার? অনাদায়ী তলব তো শেয়ার, এটার আরেকটা নাম কি স্যার? অনাদায়ী তলব, বকেয়া তলব, এভাবে বলা যায়। এখানে নাজমুল হাসান ফেরদৌস, শুনতে পাচ্ছ তুমি? হ্যালো, স্যার শুনতে পাচ্ছ নাজমুল শোনা হাসান? যাচ্ছে না স্যার, কথা ভাঙা ভাঙা আসতেছে। আচ্ছা, নেট যখন চালাও তখন ঠিকভাবে যাই? স্যার আহ স্যার কথা ভাঙা ভাঙা আসতেছে স্যার। হুম, নেট যখন চালাও তখন ঠিকভাবে সবকিছু আসে? এখন এখানে নাজমুল হাসান ফেরদৌস, তুমি বলো এখানে অপরিচালন ব্যয় যদি বলে তাহলে স্যার আহ অনাদায়ী তলবটা কোথায় দেখাতে হবে স্যার? শেয়ার মূলধন থেকে বাদ দিয়ে দেখাতে হবে যখন তুমি আর্থিক বিবরণী তৈরি করবা ওই সময়, কারণ শেয়ার মূলধনের কিছু কিছু টাকা এখনো সংগ্রহ হয়নি। তাহলে কি তুমি 1,60,000 টাকা নিয়ে এসছো বলা যাবে? বলা যাবে বলো? না স্যার। এই জন্য বাদ দিয়ে দেখাতে হবে। নাজমুল হাসান ফেরদৌস, শুনতে পাচ্ছ? জি স্যার। যদি এখানে একই উদ্দীপক দিয়ে তোমাকে বলা হয় যে অপরিচালন ব্যয় নির্ণয় করো, তখন এর ভিতরে কি কি দিবা? অপরিচালন ব্যয় অপরিচালন ব্যয় হম অপরিচালন ব্যয় নির্ণয় করতে বললে সরি স্যার, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি না স্যার। নর্মালি বলো তাহলে, স্ক্রিন দেখতে পাচ্ছ না?
স্যার অপরিচালন ব্যয় তো স্যার এই ঋণের সুদ, এরপরে স্যার ওই ঋণের সুদ, এখানে অপরিচালন ব্যয় কত লিখবা? ক্লাস করার সময় ক্যালকুলেটরও সাথে রাখতে হবে, তাহলে সুবিধা হবে। ঋণের সুদ অপরিচালন ব্যয় কত লিখবা? $7,500 স্যার। কিভাবে বের করলা? এখানে কয় মাসের স্যার ওই যে ঋণপত্রের সুদ কয় মাসের ধরলা? 9 মাসের স্যার। 9 মাস হবে না, 1 মার্চ থেকে গুনবা, হাতে গুনবা, তাহলে ভুল হবে না। 10 মাস হবে। 1 মার্চ থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 10 মাস হবে। 10 মাসের সুদ ধরতে হবে। আর কিছু দিতে চাচ্ছ অপরিচালন ব্যয়ের ভিতর? দিয়ে ঋণপত্রের সুদ কত কিভাবে লিখবা তাহলে? স্যার স্যার 8,333। হ্যাঁ, দিয়ে কিভাবে কি লিখবা? জি স্যার। কিভাবে লিখবা তাহলে? লেখার তো একটা স্টাইল আছে। কোন 8,333টা লিখবা কিভাবে? পরিচালন মুনাফা থেকে স্যার এই যে স্যার ওই অন্যান্য আয়গুলো স্যার যোগ করবো, ওই অপরিচালন আয় যোগ, আর স্যার এই ওগুলো অপরিচালন ব্যয়গুলো বিয়োগ। ওগুলো আমি জানতে চাই না, আমি খালি তোমাকে বলছি যে অপরিচালন ব্যয় কত টাকা। সব জায়গাতে স্যার অপরিচালন মুনাফা টানা যাবে না, তোমাকে খালি জিজ্ঞেস করা হয়েছে ক নম্বরে যখন অপরিচালন ব্যয় নির্ণয় করো বলবে, তখন তার উত্তর কি লিখবা? স্যার স্যার ঋণপত্রের সুদ স্যার 8,333। ডাইরেক্ট লিখে দিবা। বকেয়া ঋণপত্রের সুদ লিখতে হবে আগে 6,000, তারপরে যোগ বকেয়া 2,333, এইভাবে লেখা লাগবে। জি স্যার। আর কেউ কিছু বলতে চাও বয়েজ? স্যার আপনি কি শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক আছে, যারা অংশগ্রহণ করলো তাদের ধন্যবাদ। আর যারা অংশগ্রহণ করেনি তাদেরকে বলবা যে ওদের ক্ষতি হচ্ছে, ক্লাস না করে ক্ষতি হচ্ছে, পরে কভার করতে পারবে না। থ্যাংক ইউ।